আজকের এই ভিডিওতে কথা বলবো দেখুন কোচ নিয়ে, যেটা আমি টাইটেল থাম্বনেলে দিয়ে দিয়েছি। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো দেখুন, আমি একজন মোহনবাগান ফ্যানস। আমার রাইট আছে যে যেহেতু আমি একজন ফ্যানস, তা আমার এই যে টিম, আমি যাকে সাপোর্ট করি, সেই টিম যদি কোনো দিক থেকে উইক দেখায়, তাহলে সেই বিষয়টা নিয়ে কথা বলার অধিকার একজন ফ্যানস হিসেবে আমার আছে। তো প্রথমেই যে কথাটা বলবো যে মোহনবাগান ম্যানেজমেন্ট যে মানুষটার হাতে টিমটার দায়িত্ব দিয়েছে, তিনি কি আদৌ ফুটবল সম্পর্কে কিছু বোঝেন? আমার কিন্তু প্রচণ্ডভাবে সন্দেহ আছে। তিনি স্পেনের হয়তো একটা ফুটবল ডিরেক্টরিং কোনো কমিটির কোনো ম্যানেজার ছিলেন। তিনি বাইরের দেশে কোচিং করেছেন, কিন্তু কোচিং জীবনে তার খুব একটা সাফল্য কিন্তু নেই। আমি অনেক ঘেঁটে দেখলাম, একমাত্র আইএসএলে ওই ট্রফিটা জেতানো বাদ দিয়ে বাদবাকি যে কোনো দেশে যে কোচিং করেছেন, সেখানে কিন্তু তার সেরকম কোনো অভিজ্ঞতা নেই। একমাত্র স্পেনের স্পোর্টিং ডিরেক্টর যে একটা পদ, সেটা পেয়েছিলেন। সেটাই একটা তার জীবনের সবথেকে বড় সাফল্য। এই কথাগুলো শোনার পর আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনার কত বড় ফুটবল জ্ঞান আছে যে আপনি মলিনাকে নিয়ে আলোচনা করছেন। দেখুন, আমার ফুটবল জ্ঞান নেই এটা একদমই বলবো না। কিছু বেসিক জিনিস যেগুলো জানি আমি, সেগুলো দেখে মনে হচ্ছে যে মলিনাকে দিয়ে কিন্তু এই ACL2 বা আইএসএলে মোহনবাগান খুব একটা ভালো কিছু করতে পারবে না। কারণ ডুরান্ড কাপ ফাইনাল যখন আমরা 2-1 গোলে এগিয়ে, যেখানে প্রেস করে খেলছিল সামাদ, সেখানে সামাদকে তুলে নেওয়া হয়েছিল, পুরো কম্বিনেশনটাকে ঘেঁটে দেওয়া হয়েছিল। এবং আইএসএলের ওপেনিং ম্যাচ, যেখানে লিস্টন কোলাসো সাইড থেকে বেশি আক্রমণ উঠে আসছিল, সেখানে লিস্টন কোলাসোকে তুলে নিয়ে একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে নামানো হয়। উইঙ্গার তুলে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার নামাচ্ছেন। উইঙ্গার সব থেকে বেশি অ্যাটাক ক্রিয়েট করছিল, সেই উইঙ্গারকে তুলে দিয়ে একজন অ্যাটাকিং মিডফিল্ডার। ঠিক আছে, বাদ দেন। এবার আসি আশিস রায়। আশিস রায়কে তো অনেকে গালিগালাজ করছেন, আমি মেনে নিলাম। কিন্তু অ্যাকচুয়াল বলুন তো, মলিনা কোন ফরমেশনে দল সাজিয়েছিল? 3-এর ডিফেন্স না 4-এর ডিফেন্স? আর আশিস রায়কে কন্টিনিউ 100 মিনিটের কাছাকাছি খেলা হয়েছে। সে 100 মিনিটেই যদি আপ ডাউন করে খেলতে হয়, একটা প্লেয়ার কি মানুষ না রোবট যে সে কন্টিনিউ একই রকম পারফরমেন্স দিয়ে যাবে? তারা তো একটা ক্লান্তিবোধ আছে। তাহলে সে জায়গায় আমার মানবীরকে ফার্স্ট হাফ ইউজ করে সেকেন্ড হাফ যদি আপনি ডিফেন্স করতে চেয়েছিলেন, তখন আশিককে নামানো উচিত ছিল। আশিকের ল্যাকিং দেখে অনেকে প্রশ্ন তুলছে, কিন্তু আশিক তো একটা মানুষ, তিনি তো একটা রোবট নন। আপনি যখন বুঝতে পারলেন আপনার ডিফেন্স উইক আছে, তখন আপনি কেন ম্যানেজমেন্টকে প্রেফার করলেন না যে একজন পারফেক্ট আমার সিবি নিয়ে আসতে? প্রীতম কোটাল, অ্যালেক্স সাইজি, অনেক কিছু নাম ছিল, হতো কিছু টাকার ড্রিল। আপনি তো দীপক টাংরিকে ব্যবহারই করছেন না, তাহলে দীপক টাংরিকে রেখে দেওয়ার মানেটা কী দাঁড়ালো? আমি কিন্তু খুব স্পষ্ট কথাগুলোই বলছি, হয়তো অনেকের খারাপ লাগবে। দিমিত্রিয়ান পেট্রারস, তিনি মোহনবাগান জনতার নয়নমণি, এটা সবাই মানে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন কি, দিমিত্রি পেট্রারস কিন্তু এখনও 90 মিনিট খেলার মতো জায়গাতে আসেনি। তার ম্যাচ ফিটনেস নিয়ে যথেষ্ট সংশয় আছে সমর্থকদের মনে। একটা জিনিস ভালো করে দেখবেন, একবার জেসন কামিংস যখন দিমিত্রিকে বল দিল ফাঁকা জমিতে, সেখানে তাকে স্পিডে বিট করে কিন্তু মুম্বাইয়ের ডিফেন্সরা বল কেড়ে নিল। একবার কামিংস ফাঁকা জায়গায় দাঁড়িয়ে, সেম পজিশন, কামিংস প্রথমে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল, সেখানে দিমিত্রি পেট্রারস বলটা ঠিকভাবে পাসই করতে পারলো না, ডিফেন্ডারের গায়ে মেরে ফেললো। আপনি এটা ভেবে নিয়েছেন দিমিত্রি পেট্রারস মোহনবাগান জনতার নয়নমণি, চলুন দিমিত্রি পেট্রারসকে, আমাকে এমন একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, তাকে খেলিয়ে যেতে হবে। এটা কি কোনো মানে ছিল? লিস্টন কোলাসোকে তুলেছিলেন, নাসির কুরিয়েনকে নামাতে পারতেন। দিমিত্রি যেহেতু 90 মিনিটের খেলবার মতো জায়গায় নেই, সেখানে আপনি দিমিত্রিকে তুলে নিয়ে আব্দুল সামাদকে নামাতে পারতেন। কারণ আব্দুল সামাদ আর এদিকে আমাদের গ্রেগ স্টুয়ার্ট একসঙ্গে খেললে কিন্তু অ্যাটাকিংয়ে ঝাঁঝ আরও বাড়ে। সে জায়গায় আপনি কী করলেন, একজন উইঙ্গারকে তুলে একজন মিডফিল্ডারকে নামিয়ে দিলেন, অ্যাটাকিং মিডফিল্ডারকে। আপনি অভিষেক সূর্যবংশীকে তুললেন, সেখানে কেন দীপক টাংরিকে নামালেন না? আমার মাথাতে কিচ্ছু ঢুকছে না। এই যে এত বড় বড় ভুল, এই ভুলের কারণে কিন্তু আমরা গোল করে এগিয়ে থাকলেও পরবর্তী ক্ষেত্রে গোল খেয়ে ম্যাচগুলো ড্র করছি। কখনো নকআউট টুর্নামেন্ট হলে আমাদের সেগুলো
টাইব্রেকারে নিয়ে যেতে হচ্ছে। টাইব্রেকারে যদি বিশাল কায়েত খুব ভালো পারফরমেন্স করছে তাহলে জিতছি, আর না হলে কপাল খারাপ থাকলে হারছি। তাহলে একটা বড় কোচকে নিয়ে এসে যদি আমাকে কপাল সহায়তায় চলতে হয় তাহলে এর থেকে লজ্জার ব্যাপার আর কিছু নেই। আর আমি আরেকটা জিনিসেও খুব অবাক হয়েছি, ম্যানেজমেন্ট যে মানুষটা 6 মাসে দায়িত্ব নিয়ে একটা টিমকে ISL চ্যাম্পিয়ন করলো, ACL 2-তে নিয়ে গেল, সেই মানুষটাকে হুট করে ছেড়ে দিয়ে অন্য একজনের হাতে দায়িত্ব দিয়ে দিল। সেই মানুষটাকে মিডিয়ার তরফ থেকে বলা হয়েছিল আনফিট, বাট সে কি ক্লেম করেছিল আমি আনফিট? সে যদি আনফিট ক্লেমই করে থাকতো তাহলে সে ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই কেন করবে? অনেকেই বলছেন যে টিমটা এখনও কম্বিনেশন আসেনি, তো কম্বিনেশনে নিয়ে আসার জন্য তো কোচকে নিয়ে আসতে হয়। কোচ যদি কম্বিনেশনে না নিয়ে আসবে, প্লেয়াররা যদি নিজেরাই কম্বিনেশনে চলে আসবে, তাহলে কোচ আনার মানেটা কী? আমি পুরো ব্যাপারটা এখন আমার কাছে স্পষ্ট হচ্ছে না। তো যেটুকু বুঝলাম সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।